নমস্কার, শুরু করছি বাংলা বলছি। তৃণমূল কংগ্রেসের জন্য যে আশঙ্কাটা অপেক্ষা করছিল সপ্তাহের শুরুর দিনেই, যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিচ্ছেন, তখন সেই আশঙ্কাটাই তাদের জন্য সত্যি হয়ে সামনে চলে এলো। কাকলি ঘোষ দস্তিদার তিনি সাংসদদের সই সম্বলিত চিঠি দিলেন স্পিকারকে এনডিএ ব্লকে থাকতে চেয়ে। সরাসরি বিজেপিতে যোগদান নয়, কিন্তু আলাদা ব্লক করে অন্তত 20 জন সাংসদ তারা এনডিএর সঙ্গে থাকতে চান, এমনই চিঠি জমা পড়েছে বলে সূত্রের খবর। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই চিঠিতে কতজন সাংসদ স্বাক্ষর করেছেন সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে বিধানসভার পর সংসদেও চরম বিপাকে তৃণমূল কংগ্রেস। এই সব নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। সশরীরে দিল্লি থেকেও দলে ভাঙন রুখতে পারলেন না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা হাত ছাড়লেন। সোমবার সকালে দলে বিদ্রোহের আঁচ। নেত্রীর নাম না করে তাকেই নিশানা করেন সুখেন্দু শেখর রায়। রাজ্যসভার সাংসদ পদ ও তৃণমূলের সদস্য পদ থেকে ইস্তফা দেন তিনি। তার চিঠির লাইনে লাইনে ক্ষোভের আগুন। সরকার পরিচালনায় বেলাগাম দুর্নীতি, চরম নারী নির্যাতন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা সহ সব ক্ষেত্রে শোচনীয় অপদার্থতা, চরম নৈরাজ্য। कोई मंत्री, कोई पंचायत के लीडर, कोई काउंसिलर, कोई मेयर वगैरह वगैरह, तो ये लोग के आसपास जाना मुश्किल था। उन लोगों का पैर धरती पे नहीं था। तो आम जो हमारे ये वर्कर्स है, उनका बात सोचिए, जिन्होंने अपना खून और पसीना दे के पार्टी को मजबूत किया। बरसों से उन्होंने लड़ाई किया वाम मोर्चा के खिलाफ, वो लोग पीछे चले गए। সুখেন্দু শেখরের মুখের ভাষা, পরিষদীয় দলে তৃণমূলের বিদ্রোহী নেতা ঋতব্রতের ভাষা, যেন একই মুদ্রার এপিঠ ও ওপিঠ। বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক করে। তাহলে কি একনাথ সিন্ডের ভূমিকায় দেখা যাচ্ছে? এগুলো মিডিয়া তাপসরা যেটা বলছেন। আজ সুখেন্দু শেখর রায়ের ইস্তফার পর আবারও অভিষেককে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সুখেন্দু শেখরের মতোই রাজ্যসভায় কোণঠাসা হয়ে গিয়েছিলেন তিনি। अभिषेक बंदोपाध्याय का जो संगठन लोग बोलते हैं, उस संगठन में बंगाली में आप जानते हैं संघ का मतलब क्या है, गठन का मतलब क्या है। उसमें संघ है मगर गठन नहीं है। और जहां तक पार्लियामेंट का सवाल है, पिछले 15 महीना 2024 का दिसंबर से 2026 का अप्रैल में मार्च का अंत तक सुखेंदुदा जो बोल रहे हैं, मैं भी वो चीज भुगत के आया हूं। সুখেন্দু শেখর রায়ের ইস্তফার খবরে তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক সেই সময় একটি ছবি কলকাতা টিভি সহ সংবাদ মাধ্যমে সম্প্রচারিত। দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা। দিল্লিতে বসে বাংলার রাজনীতির কূট পাশা খেলা। বিজেপি নেতা তথা মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা। আলোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা ছিলেন বৈঠকে? কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু শেখর রায়, শতাব্দী রায়, অসিত মাল, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার। কাকলি ঘোষ দস্তিদার সংবাদ মাধ্যমকে জানান, তিনি সহ দলের 19 জন এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। দলত্যাগ বিরোধী আইন এড়াতে বিদ্রোহীদের 2/3 সমর্থন প্রয়োজন। বর্তমানে তৃণমূলের লোকসভায় 28 এবং রাজ্যসভায় 13 জন সাংসদ রয়েছেন, অর্থাৎ লোকসভায় কমপক্ষে 19 জন, রাজ্যসভায় কমপক্ষে 8 জন বিদ্রোহীর প্রয়োজন। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় 20 জন তৃণমূল সাংসদ লোকসভা স্পিকার ওম বিড়লাকে আলাদা দল গঠনের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন। এনডিএ জোটের শরিক হবে এই নতুন দল। স্পিকারের অনুমতি পেলেই আনুষ্ঠানিকভাবে ভাঙবে লোকসভায় তৃণমূলের সংসদীয় দল। অন্যদিকে রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়ের পর রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিককে নিয়েও বাড়ছে জল্পনা। সব মিলিয়ে যত দিন যাচ্ছে আরও একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে গোনা আদি তৃণমূল ছাড়া কেউ নেই তার পাশে। রাজ্য তৃণমূলকে ছুঁড়ে ফেলেছে জনতা। জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কতটা প্রাসঙ্গিক? কাজে দেবে বিরোধী জোট ইন্ডিয়ার রাজনৈতিক কর্মসূচি? অক্সিজেন যোগাবে তৃণমূলকে? কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি,
কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে দীপঙ্কর সরকার রয়েছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল। আমি প্রথমে সম্বিতকে দিয়ে শুরু করব। সম্বিত, বিধানসভার পর এই মুহূর্তে দাঁড়িয়ে সংসদের যে চিত্র উঠে আসছে এবং যেভাবে আমরা দেখলাম যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে অন্তত 11 জন সাংসদ, তাদের দেখা যাচ্ছে, তাদের রীতিমতো ছবিতে চোখে দেখা যাচ্ছে যে তারা উপস্থিত ছিলেন, এবং তারপর কাকলি ঘোষদের চিঠি। এবং এখানে ওটা ইন্টারেস্টিং, একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা বলছেন তারা গঠনমূলক বিরোধিতা করবেন এখানে অর্থাৎ বিধানসভায়, কিন্তু তারা বিজেপি বিরোধিতা করবেন এটা দাবি করছেন। আবার কাকলি ঘোষদস্তিদাররা দাবি করছেন যে অর্থাৎ কাকলি ঘোষদস্তিদাররা তারা এনডিএ তে সামিল হতে চান, আলাদা ব্লক করে তারা এনডিএতে সামিল হতে চান বলে এই সূত্রের খবর। সব মিলিয়ে ব্যাপারটা অত্যন্ত কনফিউজিং না? কনফিউজিং এ তো মানে এন্টারটেইনিং মনে হচ্ছে পুরো ব্যাপারটা, যে একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হলো, তারপরে তাকে বিরোধী দলনেতা করে দেওয়া হলো। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শদাতা থাকবেন, অথচ তার সঙ্গী সাথীরা বলছেন না তিনি নেত্রী থাকবেন। তারা গঠন বিরোধিতা করবে বিজেপি, এটা বলছেন একদিকে। অন্যদিকে কাকলি ঘোষদস্তিরা এনডিএতেই প্রায় জয়েন করে গেছেন এরকমই মনে হচ্ছে। এই পুরো ব্যাপারটা খুবই হাস্যকর জায়গায় চলে যাচ্ছে, এবং এর থেকে একজন মজা পাচ্ছেন অবশ্যই তিনি শুভেন্দু অধিকারী, তিনি একটা মধুর প্রতিশোধ নিচ্ছেন। আজকের মিটিংয়ে তিনিও উপস্থিত ছিলেন বলে আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি। অন্যদিকে আরো আইরনিক হচ্ছে আজকের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিল্লিতে রয়েছেন, যেখানে তিনি ইন্ডিয়া জোটকে বাঁচানোর চেষ্টা করছেন এবং সেইখানে তার দল ভেঙে যাচ্ছে। তো ব্যাপারটা খুবই এন্টারটেইনিং ইন্টারেস্টিং হয়ে উঠছে যে কে কোন দিকে যাচ্ছে, যে যেরকম খুশি সেরকম দিকে এগিয়ে যাচ্ছে। এইটা বাংলার বিরোধী রাজনীতির জন্য খুব একটা ভালো সংকেত। আমি প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, যে আশঙ্কাটা দানা বাঁধছিল তৃণমূল কংগ্রেসকে ঘিরে সেটাই তো সত্যি দেখা গেল, এবং বিধানসভায় যে বিদ্রোহী বিধায়করা তারা ভাঙলেন, তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করলেন, এবং সংসদে এই মুহূর্তে চূড়ান্ত জামারোল, সাংসদদের ধরে রাখতে পারছো না। প্রদীপ্ত, দিদি, তোমার মনে থাকতে পারবে যে কয়েক বছর আগেও বা কিছুদিন আগেও এই কথাটা চলতো যে মমতা বন্দ্যোপাধ্যায় একাই প্রার্থী, সেটা নিয়ে অনেক ব্যঙ্গবিদ্রুপ হতো, বা একটাই পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট। এই প্রসঙ্গে সেদিনকে সম্বিত বাবু ছিলেন, আমি একটা কথা বলেছিলাম বছর খানেক আগে তোমার সাথেই, যে তৃণমূল শোধনবাদী দল, শোধন প্রক্রিয়া চলছে, এখন প্রকৃত শোধন হয়ে যাচ্ছে। যে মামাটি মানুষের নাম করে আমরা ক্ষমতায় এসছি, সেখানে এই যে যারা বলছে যে তৃণমূলের লোকেদের পাশে যাওয়া যেত না, শোধন করতে গিয়ে বিসর্জন হওয়ার পথ প্রশস্ত হয়ে গেলে তো মুশকিল। শোধন তো বুঝলাম, কিন্তু এমন শোধন হচ্ছে যে বোধন নয়, বিসর্জন হয়ে যাচ্ছে। দেখা যাক না বিসর্জন হয় কিনা, এখন তো অনেক বাকি আছে, আবার 29 সালে ভোট। এবার আমরা 2,60,00,000 ভোট পেয়েছি, এবং সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একাই প্রার্থী হন, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় একাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তাহলে স্বাভাবিকভাবে সেই 2,60,00,000 মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছে। পরবর্তীকালে অনেক ভালো ভালো আরো মানুষ আসবেন এই শোধন প্রক্রিয়ার মাধ্যমে, যেটার মাধ্যমে অনেকের বোধন হয়ে যাচ্ছে, অনেকের মানে একেবারে ছেদন হয়ে যাচ্ছে, তৃণমূল আরো ভালোর দিকে এগোচ্ছে। এই কথাটাও তো বলা যেতে পারে। 2,60,00,000 মানুষের ভোট পেয়েছি, এবং যে কথাটা কাকলি ঘোষদস্তিদার সম্পর্কে তোমরা বললে, ইতিমধ্যে জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কল্যাণ ব্যানার্জিকে নিয়ে নির্দিষ্ট চিঠি পাঠিয়েছিলেন ওম বিড়লার কাছে আজ থেকে 20 দিন আগে, এবং সেটা ওম বিড়লা স্যার রিসিভ করেছেন। ফলে এই মুহূর্তে যখন 20 মের চিঠি, আমি সেই চিঠিটা দেখাতেও বলবো, অর্থাৎ যে চিঠিটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে চিঠিটা দেওয়া হয়েছিল ওম বিড়লা লোকসভা স্পিকারকে, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ করার হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়ে যে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাকলি ঘোষদস্তিদার তো এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত 20 জনের স্বাক্ষর সম্বলিত চিঠি জমা দিয়েছেন। প্রদীপ্ত, সেই চিঠিটা এখনো আমরা জনসমক্ষে দেখতে পাইনি, এবং আশা করি স্পিকার সাহেব নির্দিষ্ট আইন অনুযায়ী তার যে ভূমিকা আছে, কারণ পার্লামেন্টে স্পিকারের কথাই সব, সেক্ষেত্রে স্পিকার সাহেব যেভাবে করবেন সেটাই দেখা যাবে পরবর্তীকালে কি হয়। কিন্তু দিদি, আরেকটা ইনসিডেন্ট মনে করাই, আমাদের 15ই মে আরেকটা চিঠি গিয়েছিল আমাদের তরফ থেকে আমাদের বিধানসভায়। সেই চিঠি স্বীকার করার পরেও বলা হয়েছিল যে সাইন লাগবে, কিন্তু 15ই মের পরে 20 মের পরে 27শে মে যখন ঋতব্রতরা চিঠি দিলেন, গোপন চিঠি, হুইসেল ব্লোয়ার হিসেবে,
এই 15 থেকে 27 তারিখের মধ্যে কিন্তু বিধানসভার যে বিরোধী দলের ভর সেটা দেওয়া হয়নি। তারপরে যখন পরবর্তীকালে ঋতব্রত দ্বারা তারা 50 জন নিয়ে হোক 60 জন নিয়ে হোক তার স্বাক্ষরও আমাদের সামনে নেই, সেটা যখন বললেন তার সেই দিনকেই কিন্তু বিরোধী দলের ভর তুলে দেওয়া হলো। আবার আর একটা কোইন্সিডেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে দিল্লিতে গেলেন সেদিনকে ঋতব্রতর সঙ্গে বৈঠক হলো এবং ভাঙন দেখা দিল পরবর্তীকালে, আর আজকেও এখানে দেখা দিল। ফলে পুরোটাই একটা অলরেডি তৃণমূলের মধ্যে থেকেই কিছু সেটিং ছিল কিনা, যে সেটিংটা দীর্ঘকাল বামেরা বলে এসছে এইটা তারই প্রমাণ কিনা সেটাও দেখতে হবে, যে তৃণমূলের কিছু নেতারা তারা স্যাবোটেজ করে। মানে একদিন বামেরা বিজেপি তৃণমূল সেটিং এর কথা বলে আসছে, আজকে প্রদীপ্ত মুখার্জি যিনি তৃণমূলের মুখপাত্র, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রয়েছেন তাদের মুখপাত্র, তিনিও এখন তৃণমূল বিজেপি সেটিং এর কথা ওড়াচ্ছেন। আর কি কি দেখতে হবে? আসবো আমি দীপঙ্কর দার কাছে আসি। দীপঙ্কর দা, আপনি এর আগের দিনে যখন আলোচনা হচ্ছিল বিধানসভা নিয়ে এবং যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তিনি ইঙ্গিত করছিলেন যে আসলে নেপথ্যে আপনাদের কারিকুরি রয়েছে, আপনারা সেটা খুব ভেহিমেন্টলি অপোজ করছিলেন। বাট এই আজকের যে ঘটনা প্রবাহ, এই সাংসদরা তারা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করছেন, শুভেন্দু অধিকারী যিনি দিল্লিতে উপস্থিত রয়েছেন তার সঙ্গে সাংসদদের বৈঠক হয়েছে বলে শোনা যাচ্ছে। তৃতীয়ত, বিধানসভার ক্ষেত্রে ডেফিনেটলি এই রেজলিউশন তাতে সই ইত্যাদি, যেটা নিয়ে ঋতব্রত কোট আনকোট হুইসেল ব্লোয়ারের ভূমিকা পালন করলো ইত্যাদি, এরকম একটা ইস্যু ছিল, কিন্তু সাংসদদের ক্ষেত্রে সেরকম কোনো জায়গা নেই, সেরকম কোনো ইস্যু নেই। চতুর্থত, কাকলি ঘোষ দস্তিদাররা সেখানে আর কোনো রকম রাগঢাক না রেখে এনডিএতে সামিল হওয়ার বার্তা দিচ্ছেন। এরপরেও দীপঙ্কর দা বলবেন যে এটা আসলে গোটাটা তৃণমূলে যা কিছু চলছে তার সঙ্গে বিজেপির দূর দূর পর্যন্ত, আপনাদের নেতারা যেটা বলছিলেন, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই? সেটা দিয়েই শুরু করি। আসলে দলটা হচ্ছে তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় হচ্ছে, সেক্ষেত্রে বিজেপিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করলে সেটা তো হবে না। দ্বিতীয় কথা, যে দলটা আভ্যন্তরীণ বিষয়ের মিটিং হচ্ছে ভূপেন্দ্র যাদবের বাড়িতে। আমি যেদিন আপনার কাছে লাস্ট এসেছিলাম সেদিন কিন্তু তৃণমূল ভেঙে আলাদা ঋতব্রত দল পাঠাচ্ছিল, সেদিন এসেছিলাম। আজকে এসেছি, সংসদেও তাদের দলটা ভেঙে তারা অন্য জায়গায় যেতে চাইছে। এবার কথাটা হচ্ছে যে তৃণমূল এখন তাদের বাতি দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না, এই যে জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। কে হবে সংসদের তাদের মূল বিষয়বস্তু? যারা বেরিয়ে গেছে তারা কি বলছেন, যে ছোকরা ছেলে, সে কোনো রাজনৈতিক জ্ঞান তার নেই, রাজনৈতিক দূরদর্শিতাতে বাংলার বুকে তার রাজনীতির কোনো অবদান নেই। 2011 পরে সে যা ইচ্ছে তাই চালাবে। আমরা দীর্ঘদিনের সাংসদ, আমরা দীর্ঘদিনের রাজনীতিবিদ, তাকে মানতে হবে। ভ্যালিড পয়েন্ট, আমি একটা অ্যাড করি, ভ্যালিড পয়েন্ট ডেফিনেটলি এই প্রশ্ন তুলছেন। আমার প্রশ্ন হচ্ছে, যারাই আপনার কথা মতো কোট অ্যান্ড কোট ছোকরা ছেলে 2011 পরে যিনি রাজনীতিতে এসেছেন তার নেতৃত্ব মানবেন না বলে যাচ্ছেন, তারা হচ্ছেন আরেকজন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি 2018 পর তৃণমূল কংগ্রেস। আপনি আবার দিল্লি থেকে কলকাতায় চলেন। আমি দিল্লিতে আপনার কলকাতা থেকে বলছি, আপনার দিল্লিতে বলছি আজকে যিনি রেজিগনেশন দিয়েছে তৃণমূল পার্টি থেকে সুখেন্দু শেখর রায়, এখানে কেউ অস্বীকার করতে পারে না তার রাজনৈতিক দূরদর্শিতা এবং রাজনৈতিক জ্ঞান সম্পর্কে। বিরোধিতা থাকতে পারে, বামপন্থীরাও পারবে না, এই পারবে। সেই সুখেন্দু শেখর রায় তিনি আজকে কি বলছেন, যে একটা কথা বলার কোনো জায়গা নেই, এটা কোনো একটা দল নাকি? এবারে লাইট পোস্টের কথা বলছিল, ল্যাম্প পোস্টের কথা বলছিল। যখন চুরি করে তখন বলে ল্যাম্প পোস্টের লোক না, আর যখন চুরি করে ধরা পড়ে তখন বলে ল্যাম্প পোস্টের লোক না, আর এখন যখন দল ভেঙে বেরিয়ে যাচ্ছে তখন বলছে ল্যাম্প পোস্ট। মানে এদের যুক্তিটা কি? মানে সবসময় আঁকড়ে ধরতে হবে। দুর্নীতি করলে সেখানে যোগাযোগ নেই, সব জায়গায় দেখবেন। আমার জাস্ট প্রশ্ন, সংসদে যেটা চলছে, আমি সবাইকে অনেয়ার নেব, সংসদে যেটা চলছে সেটার সঙ্গেও বিজেপির দূর তক কোনো যোগাযোগ নেই কি? এটা জিজ্ঞেস করছি আমি। কথা হচ্ছে গিয়ে যে আপনি একটা কথা শুনুন, দল বিরোধী কাজের বিষয়টা আর দল ভাঙার কাজে 1/3 মেজরিটি দলের যে কোনো সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে পার্লামেন্টে আইন অনুযায়ী। সেই দলের সাংসদরা যদি মনে করে যে আমাদের ওইখানে গিয়ে আমরা ঠিক মতন আমাদের বক্তব্য বলতে পারছি না, দলের মধ্যে দল যেটা, যে দল হয়ে আজকে তৃণমূল কংগ্রেস গেছিল, সেখানে ভাইপো ছিল না। এরা যখন প্রথম সাংসদ হয়েছিল আমি কাকলি দস্তিদারদের অনেক কিছু থাকতে পারে, অনেক বিরোধী থাকতে পারে, কিন্তু কাকলি দস্তিদার যেদিন 2009 সাংসদ হয়েছিল সেই দিন তো এই ভাইপোর কোনো কোনো জায়গা ছিল না, ভাইপোর কোনো রাজনৈতিক স্ট্যান্ড ছিল না এই বাংলায়, এটা তো মানতে হবে। আর আজকের দিনে সেই ভাইপো এসে তাকে যদি বলে সুকান্ত শেখর রায়, সে 52-53 বছরে বাংলা তার রাজনীতিতে অবদান, সেই লোকটাকে গিয়ে তাকে কথা বলতে হবে, সেই লোকটা দাঁড়িয়ে উঠতে হবে, না হলে ভাইপোর সামনে চেয়ারে বসা যাবে না। এটা কোন দেশের রাজনীতি? এটা কোন সংস্কৃতি? চৌঠা মেয়ের আগে না, চৌঠা মেয়ের আগে সুকান্ত শেখর রায় বলেছে
বলেছেন হ্যাঁ, কি শুভেন্দু বলেননি? শেখর, এক সেকেন্ড। আমি একটা এক বলেছি সেকেন্ড, কি এক সেকেন্ড, বলেননি? দীপঙ্কর, তাহলে আপনি যেটা উদাহরণ দিচ্ছেন আমি একটা উদাহরণ না না, দিচ্ছি, সুখেন্দু সেটা শেখর বলতে রায় ডেফিনেটলি, এক সেকেন্ড, আরজিকর কাণ্ডের পর সুখেন্দু শেখর রায় তিনি প্রতিবাদ করেছিলেন, সেই সময় জহর সরকার তিনি প্রতিবাদ করেছিলেন, এগুলো আমাদের দেখা। কিন্তু তার বাইরে সার্বিকভাবে যারা তারা আজকে এসে এই যে তৃণমূলে যা যা নেগেটিভ সমস্ত কিছু চৌঠা মের পর থেকে আমি উত্তরটা এই কারণে, চৌঠা মের পর এই কারণে, চৌঠার মের নির্বাচনে দেখা গেছে যে ভাইপোরে দহমিকা, ভাইপোরে অহমিকা এবং ভাইপোরে যে চোর চুরি রাহাজানি একেবারে একের পর এক দুর্নীতি বাংলার মানুষের বিরুদ্ধে, তার বিরুদ্ধে রায় দিয়েছে। ফলে যারা ছিল সেখানে, যাদের মনে হয়েছে যে বাংলার মানুষ তো আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে, তারপরেও সে যিনি হেরে গেছেন ভোটে তিনি বলছেন আমি পদত্যাগ করবো না, করেননি। করেছেন কি করেন, কার বুদ্ধিতে করেছেন বলুন? জবাবটা দিন। নির্বাচনে পরাজিত হয়েছে, পরাজিত হওয়ার পর সে বলছে আমি নির্বাচনে হাই নাই, পদত্যাগ করতে হতে বন্ধ করবো। বাহ, তাহলে এরকম ঘটনাও বাংলাদেশে আমি আসবো, দেখবে। আমি সৈকতের কাছে আসার আগে একটু সুভাষিসদার কাছে আসি। সুভাষিসদা, না, শুভেন্দু শেখর রায় সুভাষিস, এ তো কারো সর্বনাশ কারো পৌষ মাস, কারণ আপনাদের মোটামুটি রোজই একটা করে যোগদান প্রক্রিয়া আমি চলছে। আমি একটুখানি বলে নিই, ধার ভাবছি চলছে। আমাদের বিজেপির ভাই খুব সুন্দর সুন্দর কথা বলেছে, একটুখানি বলি। এই কাকলি গোষ্ঠীর সম্পর্কে বিরাট প্রশংসা করছেন। কে বলে প্রশংসা? আচ্ছা, শেষ কথা দিন, আমি দীপঙ্কর এক এক করে কেউ ইন্টারাপ্ট করছে না। আমি ছাড়া এক সেকেন্ড থাকতে দীপঙ্কর দা, একমাত্র আমি, কিন্তু একমাত্র আমি ইন্টারাপ্ট করছি। চাকরি করতে যখন দীপঙ্কর দা, একমাত্র আমি, ছিল না। এক সেকেন্ড, একমাত্র আমি ইন্টারাপ্ট করছি, বাকিরা মানে কেউ এই যে ইন্টারাপ্ট গেছে করছে না, না। আমি শুধু এই লিবার্টিটা নিচ্ছি আপনার কাছ থেকে, এই যে দেখা ইন্টারাপ্ট করতে গেছেন, মানে জয়েন করবেন আর কি, মানে ডিরেক্ট না করলেও এনডিএর সাথে থাকবেন। তো কাকলি গোষ্ঠীর তো নারদা কেন্দ্রে টাকা নিয়েছে, তা ওকে নেবে তো? দুর্নীতিগ্রস্ত আর সবাই কাকলি নয়, তার মানে এখানে ডিম ছুটছেন যাদের জন্য, কাকলির জন্য সেই ডিম নেই তো। দ্বিতীয় কথা হলো শুভেন্দু শেখর রায় দীর্ঘ 12 বছরের সাংসদ, তিনি এখন মুখ খুলেছেন, আগে তো মুখ খোলা উচিত ছিল। যেদিন আরজিকর, না, সুখেন্দু শেখর রায় তো আরজিকর পরবর্তী না করার পর তিনি he didn't tender his resignation. জহর সরকার যেটা করেছে শুভেন্দু শেখর রায় সেটা করেনি। শুভেন্দু শেখর যদি সেই সময় বলতেন যে আমি ছেড়ে চলে আসলাম, আমি এই অবস্থার মধ্যে তৃণমূল করতে পারবো না, সেই সময় তো আপনাদের একাধিক নেতা সুখেন্দু শেখর রায়কে দেখতেও গিয়েছিল। না সে তো পলিটিক্যাল, আমাদের শুভেন্দুদা অত্যন্ত ঘনিষ্ঠ, সেটা বলছি না, কিন্তু ব্যাপারটা যেন রাজনীতির কথা বলছি এখানে আমি, সেটা হলো শুভেন্দু শেখর রায় কথা বলতে পারছেন না। কবে থেকে এটা কথা বলতে পারছেন না, এখন বলছেন কেন? যখন কিনা অলমোস্ট তৃণমূল কংগ্রেসের নৌকো ডুবছে সেই সময়, তাহলে আগে কেন রেজিগনেশন দেননি শুভেন্দুদা? যখন কিনা কার্যকর কাণ্ড ঘটলো তখনই তো দিয়ে দেওয়া উচিত ছিল, বা জহর সরকারের সাথে একসাথে বলা ছিল জহরদা আপনি না আমিও আছি আপনার সাথে, তখন তো করেনি। আসলে ব্যাপারটা যেটা এখানে ঋতব্রত মাথা খেয়েছে, যদি বলো তুমি মৌপিয়া, তাহলে ওদের মাথা খাচ্ছে কি? আসলে ঋতব্রত মাথা খেয়ে যাওয়ার এখানেও পয়েন্ট আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, এক সেকেন্ড, এই মাথা খাওয়া শব্দটাতে আমার আপত্তি হচ্ছে। এখানে কেউ চকলেট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এরকম কেউ না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাদের মনের বা মস্তিষ্কের দখল না নিতে পারে, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিয়ে নেবে? না আমি বলছি, আমি বলে নেই, যে কথাটা সবাই বলছে যে ঋতব্রত মাথা খেয়েছে বলে সবাই যাচ্ছে, তাহলে এই সাংসদদের মাথা খেলোকে যাদের প্রশংসা করছে বিজেপির ভাইটি আমাদের প্রবক্তা, যে এরা খুব ভালো মানুষ, এরা অভিষেকের জন্য থাকতে পারেনি, তাহলে এদের মাথায় জল ঢোকালোকে, বিজেপির জল ঢোকালোকে, যে এই আলাদা ব্লক করে বিজেপিকে সাপোর্ট করতে হবে। আসলে আমার মনে হয় গেম প্ল্যানিং একটা জায়গা থেকেই হচ্ছে, না ঋতব্রত কাউর মাথা খেয়েছে, না এই বুড়ো সাংসদদেরকেও মাথা খেয়েছে। আসলে গেম প্ল্যানটা হয়েছে হলো কালীঘাট থেকেই, এবং আমরা এখনো বলছি একটা কথা, প্রদীপ তো একটা কথা বলেছে, একটা জিনিস বলছি, প্রদীপ তো একটা কথা বলেছে না, দুর্নীতিকে ঢাকতে হবে তো, নাহলে তো সব আলটিমেটলি জেলে যাবে। প্রদীপ তো একটা কথা ঠিক বলেছে, আজও আমি এই কথাটাকে বিশ্বাস করি যে 2,57,00,000 মানুষ পশ্চিমবাংলায় যারা ভোট দিয়েছে তারা বিজেপিকে চায়নি এবং মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছে। যারা নেতৃত্ব মানে নেতা হয়েছে বা যারা এমএলএ হয়েছে, যারা এমপি হয়েছে, তাদের থেকে একটা ভোটও আসেনি। আমি আসবো, আমি সৈকতের কাছে আসি। সৈকত, না, প্রথমত হচ্ছে মোপিয়াদি, মানে তুমি কলকাতা টিভিতে আছো তো, আমরা রাজনৈতিক আলোচনায় আছি তো, মানে যা শুনলাম বিজেপি প্রতিনিধির মুখে যে তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, সেই আভ্যন্তরীণ গন্ডগোল, তাদের মধ্যে বিদ্রোহ, সেটার আলোচনা হচ্ছে বিজেপির মন্ত্রী ধর্মেন্দ্র বাবুর বাড়িতে, ভূপেন্দ্র বাবুর বাড়িতে উপস্থিত রয়েছেন কে না, বিজেপির এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মিটমাট করে দিচ্ছেন, মানে সব ক্ষোভ যা বোঝা গেল অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ, মানে বিজেপির কিছু নেতা হয়তো কয়েকদিন পর এটাও বলে ফেলবেন যে অভিষেক ব্যানার্জিকে তাড়িয়ে দিন,
তাহলে আমরা পুরো বিজেপিটাই তৃণমূল হয়ে যাব অথবা পুরো তৃণমূলটাই বিজেপি হয়ে যাবে। আমার বক্তব্য খুব পরিষ্কার, ঘাটালে মাস্টার প্ল্যান করতে হবে। যে দেব বলেছিল যে বিজেপি টাকা দিচ্ছে না, আজকে তার গাল টিপে দিয়েছে শুভেন্দু অধিকারী, সোশ্যাল মিডিয়া সূত্রে খবর পাচ্ছি। যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের নেতারা একদম মানে ভাবভাপান্ত করে ছাড়তো, শিশিরবাবুকেও বাদ দিত না, তারা আজকে শুভেন্দু অধিকারীর কাছে মুচলেখা দিচ্ছে। যে মুর্শিদাবাদে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমদের হারানোর জন্য ইউসুফ পাঠান, আবু তাহের খানকে নিয়ে আসা হলো, মুসলমান এলাকায় বলা হলো বিজেপিকে রুখতে মুসলমান মানুষদের ঐক্যবদ্ধভাবে তৃণমূলকে ভোট দিতে হবে, তারা আজকে সরাসরি এনডিএতে যোগ দেওয়ার আবেদন জানালো। মানে এই রাজ্যে 60 জন এমএলএ তৃণমূলে থাকবে, আসল তৃণমূল, ওখানে 20 জন এমপি বিজেপি হবে না, এনডিএতে থাকবে। আমি বলছি এইসব মিলিজুলি কারবার করে মানুষকে গোলক দাদায় ফেলার দরকারটা কি? দুটো দল তো মিলে গেলেই পারে। এই রাজ্যের রাজনীতিতে মহাকাব্যিক দল পরিবর্তন হলো, অনেক গতিতে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা কোন জায়গায় দাঁড়িয়েছে? এখানে কোনো নীতি আছে, নৈতিকতা আছে? আজকে কত বিশেষণ ব্যবহার করছে সুকেন্দ্র বাবুর নামে। আমি বলছি মৌপিয়া দিয়ে এটা পরিষ্কার বল, আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার বিরোধিতা আছে, কিন্তু এই রাজ্যে আরাবুল বাহিনী না থাকলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে সুকেন্দ্র বাবু কেন আর কলকাতা পুরসভায় তৃণমূলের কাউন্সিলর অরূপ বাবু কেন, কারোর একটা ওয়ার্ডে জেতার ক্ষমতা নেই। এরা মমতার ছবি আর আরাবুলের ছাপ্পা বাহিনী, এদের দৌলতে ভোটে জিতেছে। এখানে প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, একটু আগে যে কথাটা বলছিলে যে 2 কোটির উপর মানুষ তারা ভোট দিয়েছেন এবং তারা যে ভোটটা দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, ডেফিনেটলি যেমনটা সৈকত বললো, সেটা বিজেপি বিরোধী ভোট নাম্বার 1, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট নাম্বার 2। প্রশ্ন হচ্ছে যে তারপরেও এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক কর্মী, এমনকি সেই ওয়াই চ্যানেলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধারণা দিচ্ছিলেন সেখানে বহু কর্মী এসেছিলেন, তারা অনেক কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে, তারপরও কর্মীরা এসেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের, আমি বিধায়কদের ধরে রাখা যাচ্ছে না, সাংসদদের ধরে রাখা যাচ্ছে না, কর্মীদের ধরে রাখতে প্রদীপ্ত সত্যি কি সেই এফর্টটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, এখন সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের অবস্থানটা 3 দিক থেকে তোমাকে ভাবতে হবে। এক, আমরা প্রথম যে কাজটা করেছি, আমাদের দলীয় অভ্যন্তরেও সেই চর্চা চলছে যে যারা অত্যাচারিত হয়েছে তাদের পাশে যে কোনো ভাবে থাকা, তার জন্য আমাদের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কাজ করছেন। মমতা দিয়েও মানে আদালতে গেছেন এবং তখন কিন্তু সুকেন্দু শেখর রায় দারুণ ভাবে হেল্প করেছিলেন, মানে সেটা চৌঠা মেয়ের পরেও আর কি। আবার 2 নম্বর যদি দেখো, তাহলে আমাদের এখন এই বিজেপি বিরোধী যে শক্তিগুলো, তার বিরুদ্ধে আন্দোলনের একটা রাস্তা তৈরি করার জন্য ইন্ডিয়া ব্লককে একটা ফার্নিশ করার জায়গা এসেছে। এবং 3 নম্বর, আমরা কিন্তু ক্ষেত্রগতভাবে যে সমস্যাগুলোর ফেস করছি সেগুলোর কনটেক্সটে কি স্ট্র্যাটেজি হবে সেটাও ভাবার চিন্তা করছি। এই জায়গাগুলোর বাদ দিয়ে যদি দেখো, যখন আমি শুনছি এই যে চোর, চোর, কোচকে ছেলে না কি সব ছেলে শুনলাম, আমার বক্তব্য তো একটা, এখন তো ডবল ইঞ্জিন সরকার, এখন তো ইডি সিবিআই এর সঙ্গে সঙ্গে সিআইডি পুলিশ। কিন্তু প্রদীপ, এখানে আমার একটা কথা আছে যে ডেফিনেটলি এই ডিম কালচার, চোর করে যে একটা মোবোক্রেসি, এটা নিয়ে অনেক প্রশ্নের অবকাশ রয়েছে। বাট এটাও কি অস্বীকার করতে পারো যে শুভেন্দু অধিকারীকে দেখিয়ে চোরটা শিশির বাবুর ছেলেটা এই স্লোগান দিয়ে মাইক বাজানো হয়েছে তার গাড়ি যখন যাচ্ছে, এবং ইন্টারেস্টিংলি যারা তখন সামনের সারিতে থাকতো, যারা তখন এগুলো করতো, তারাই প্রথম চৌঠামে কাটতে দেয়নি, তার পরের দিন থেকে তারা তোমাদের বিরুদ্ধে মুখ খুলছে। এই সংস্কৃতির বিরোধিতা তখনও করেছি, তখন তাদের থামানো হয়েছিল, বিরোধী দলনেতা যখন যাচ্ছেন মাইক দিয়ে স্লোগানটা শোনানো হচ্ছে, সেটাও কি ফেয়ার ছিল? আমি একবারও বলছি না যে এখন যেটা হচ্ছে সেটাও ঠিক। দিদি, সেই সময় কত গ্রেফতার হয়েছিল সেটাও তুমি একটু যদি বলে দিতে তাহলে ভালো হতো। আমি তোমাকে বলতে পারি, একদম সাউথ থেকে শুরু করে নর্থ অব্দি অন্তত প্রতি ইনসিডেন্টে অ্যাভারেজে 3 জন করে গ্রেফতার হয়েছে, এবং সেটা বিভিন্ন পত্র পত্রিকাতেও পরবর্তীকালে প্রকাশিত হয়েছে। যাও, সেটা একটা অপসংস্কৃতি, সেই অপসংস্কৃতিকে যখন সমর্থন করি না, তাহলে আজকের আলোচনার কনটেক্সটে সেই অপসংস্কৃতিকে কেন বলবো? আবারও বলছি যে যার বিরুদ্ধে যে অভিযোগই থেকে থাক না কেন, সেটা আইনের পরিসরে তার বিচার হবে, এটাই এক্সপেক্টেড একটা ডেমোক্রেসি। পরিষ্কারভাবে এই কিন্তু তখন শুভেন্দু অধিকারীকে চোরটা বলার জন্য কজন অ্যারেস্ট হয়েছে? সেটার কথাই বলছি, একটু তথ্য তালাশ করতে হবে, তথ্য তালাশ করলে না প্রদীপ, তো এটা একটা স্লোগান দেওয়ার জন্য হয়নি। আমি একটু বলি দিদি, আমি ওই কনটেক্সটে আলোচনাই করছি না। দাদা এখন অনেক কথা শুভেন্দুদার পক্ষে বললে হয়তো মধ্যিখানে বলবে, ওদিকে একদিকে খারগেছি, একদিকে সোনিয়াজি, মমতাদির পাশে আছেন। আমি আসবো, একটা ছোট্ট ব্রেক আমাকে নিতে হবে, ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।
ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমরা যেটা পাচ্ছি যে ফিরহাদ হাকিমের মেয়র পদে যে ইস্তফা দেওয়ার পর এই মুহূর্তে কলকাতা পুরসভায় অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ প্রশাসক নিয়োগ করা হলো। স্মিতা পান্ডে, যিনি পুরো কমিশনার ছিলেন, তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন বলে জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কলকাতা পুরসভার প্রশাসক পদে নিয়োগ করা হলো স্মিতা পান্ডেকে, যিনি পুরো কমিশনারের দায়িত্ব পালন করছিলেন, তাকেই প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন। দুর্গা, দেখো, একটা বিষয় খুব পরিষ্কার যে রাজ্যে পালাবদলের পর বিজেপি নেতৃত্বাধীন রাজ্যে যখন সরকার গঠিত হয় এবং তারপর যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসেন, তখন থেকেই দেখা যাচ্ছে একটা ট্রেন্ড চলছিল শুধুমাত্র রাজ্য সরকারের অন্দরে বিরোধী রাজনৈতিক দলের অবস্থান নয়, বিকল্প পাশাপাশি আমরা এটাও দেখছিলাম যে কলকাতা পুরসভার অন্দরেও একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় থেকেই আগামী দিনে এই পুরো বোর্ড থাকবে কিনা জল্পনা চলছিল বিভিন্ন বিষয় নিয়ে। একের পর এক মেয়র পরিষদ থেকে শুরু করে বিভিন্ন এই যারা বিভিন্ন বড় চেয়ারম্যানের পদত্যাগের পর এমনটাও শোনা যাচ্ছিল যে মেয়র যে কোনো দিন পদত্যাগ করতে পারেন। পরবর্তীকালে আমরা দেখলাম মেয়র পদত্যাগ করার পর একটা সাংবিধানিক সংকট তৈরি হয়। এরপরেই রাজ্য সরকারের পুরো নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় 3 দিনের মধ্যে বর্তমান পুর বোর্ডে যারা রয়েছেন তারা যদি তাদের নতুন মেয়রের নাম জানাতে পারেন তাহলে এটা এক্সটেন্ড করবে, আদারওয়াইজ এটাকে ডিজলভ করে দেওয়া হবে। কিন্তু 3 দিন অতিক্রান্ত হয়ে গেলেও সেখানে তারা কোনো কিছু জানাতে পারেননি। ফলে এই রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা যে সার্কুলার অনুযায়ী আজকে থেকে কিন্তু পুরো প্রশাসক হিসাবে আনুষ্ঠানিকভাবে পুরো প্রশাসক হিসাবে স্মিতা পান্ডের হাতেই সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হলো। দুর্গাদাস, ধন্যবাদ। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। আমি শুনে নেব, আবারও আগের প্রসঙ্গে ফিরে যাব এবং কুণাল ঘোষ, তিনি আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছেন। কি বলেছেন তিনি শোনাবো। দল যখন বিপদে যদি একজনও দাঁড়িয়ে থাকে মমতাদির পাশে, সেটা কিন্তু কুণাল ঘোষ দাঁড়িয়ে থাকবে। লোকসভায় যদি এতজন সাংসদ ওদিক ওদিক গিয়ে থাকেন, তাহলে সেটা যারা এই জাতীয় স্তরের পলিটিক্সটা দেখতেন তাদের এগুলো খতিয়ে দেখা উচিত, তাদের ব্যাখ্যা দেওয়া উচিত। এটা তো ওর ঘাড়ে দায় চাপিয়ে হবে না, শুধু যেন বিজেপির ঘাড়ে দায় চাপানো না হয়। আমি যদি তর্কের খাতিরেও ধরে নিই ওরাই রাষ্ট্রশক্তির অপব্যবহার করে ভাঙাচ্ছে, এজেন্সি নামিয়ে ইত্যাদি করে ভাঙাচ্ছে। আমাদের দুটো জায়গা দেখা দরকার। একটা হচ্ছে যারা ভাঙছে তারা কি মানে কচি বাচ্চা যে তারা সব চলে যাচ্ছে, কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে, একটা প্রশ্ন সেখানে আসবে। আর 2 হচ্ছে যদি এমপি লেভেলেও এতজন ক্ষুব্ধ হন বা শীত করেন, তাহলে আমাদের নেতৃত্ব কি আঙুল ছুঁচ্ছিলেন? তারা কি করছিলেন? তারা কেন যোগাযোগ রাখেননি? কেউ হঠাৎ চলে যাচ্ছেন, হঠাৎ নাকি তাদের এনডিএ প্রেম জেগে উঠছে। তাহলে কি আমাদের নেতৃত্বের সঙ্গে যাদের দায়িত্ব, যারা অল ইন্ডিয়া সব বড় বড় পদে, তো তাদের সঙ্গে কি এই সাংসদদের বা এই নেতাদের কমিউনিকেশনটা কমে যাচ্ছিল বা কমে গেছিল? এটা হয় নাকি কখনো যে এতজন লোক একসঙ্গে চলে যাচ্ছেন আর ওখানে কি বলে, ওখানে আমাদের সব বড় বড় পদাধিকারীরা জাতীয় রাজনীতি দেখেছেন। প্রদীপ্ত, কুণাল ঘোষের বক্তব্য যদি আমরা ধরি বিটুইন দ্য লাইন্স, ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। সম্প্রতি জাস্ট কয়েকদিন আগে যে নতুন কমিটি ইত্যাদি গঠন হয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও 2জন সহকারী দোলা সেন এবং ডেরেক ওব্রায়ানকে দেওয়া হয়েছে। কিন্তু না সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের সুরটা কি ইঙ্গিত দিচ্ছে? না, সেই ইঙ্গিতটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা কুণালদা নিশ্চয়ই বলতে পারবেন। তবে কোঅর্ডিনেশনের অভাব যে ছিল সেটা শুভেন্দু শেখর রায়ের বক্তব্যও স্পষ্ট হয়েছে। কিন্তু যখন একটা দল ক্ষমতায় থাকে তার কোঅর্ডিনেশনটা অনেক বেশি মানুষের কাজের সঙ্গে হওয়া উচিত। আজকে যখন 4 মের পরে ব্যারাকপুরে এত সমস্যা হচ্ছে, পার্থ ভৌমিকের ফোন পাওয়া যাচ্ছে না, এদিকে নাটকে সৌমিক বাবু পৌঁছে যাচ্ছেন, সেটা সৌজন্যের রাজনীতির একটা জায়গা হচ্ছে, তখন একটা চিন্তা থাকে যে কিভাবে চুম্বকের দিকে লোহা চলে যাচ্ছে। ক্ষমতার যে জায়গা,
সেই ক্ষমতার জায়গাটা কিন্তু এখানে খুব স্বাভাবিক। নিজের পদ, নিজের সাংসদ জায়গা, নিজের চেয়ারম্যান, নিজের গদি। আমি একটু থামাচ্ছি প্রদীপ্ত, এর মধ্যে আরেকটি ডেভেলপমেন্ট আসছে। বিদ্রোহী সাংসদদের বৈঠক শতাব্দী রায়ের বাসভবনে এবং শোনা যাচ্ছে সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। আজই কাকলি ঘোষ দস্তিদার চিঠি জমা দিয়েছেন স্পিকারের কাছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে শতাব্দী রায়ের বাসভবনে সেখানে সাংসদরা, বিদ্রোহী সাংসদরা বৈঠক করছেন এবং সেখানে উপস্থিত শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন বলে শোনা যাচ্ছে। আমি একটু ছবিটা দেখার চেষ্টা করব। শতাব্দী রায়ের বাড়িতে আবারও আপনাদের জানাই যে শতাব্দী রায়ের আমরা যে ছবিটা দেখাচ্ছি সেটা সংবাদ সংস্থা এএনআই মারফত সেই ছবিটা আমরা পাচ্ছি এবং সূত্রের খবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও শতাব্দী রায়ের বাসভবনে বিদ্রোহী সাংসদদের যে বৈঠক সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন বলে সূত্রের খবর। দীপঙ্কর দা, দেখুন সবাই তো বলছিল, আমি দু একটা কথা একটু বলে নিই যে সৈকত বলছিল মিলেমিশে যাচ্ছে, আর তাতাদাও বলছিল যে নীতি আদর্শের কথা সৈকত বলছিল, তাতাদা বলছে মিলেমিশে যাচ্ছে। আসলে মিলেমিশে যাওয়ার বৈঠক তো দেখলাম, নীতি আদর্শ যদি থাকে, ডি রাজা আর সোনিয়া গান্ধী মমতা ব্যানার্জি পাশাপাশি বসে বৈঠক করছে, কতটা নীতিবান সবাই একেবারে। আর সিপিআই এর প্রতিনিধি থেকে শুরু করে সিপিআই এর নেতারা একসাথে এনডি জোটের বৈঠক করছে, সে সময় মনে হচ্ছে না মমতা ব্যানার্জি চোর। এবারে যেই বর্ডার ক্রস করে যাবে পুরুলিয়া থেকে, যেই পশ্চিমবঙ্গ ঢুকবে সেই মমতা ব্যানার্জি চোর বেরিয়ে। এই হচ্ছে এদের এই হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা যে কুণাল বলছে যে কেউ না থাকলে আমি একা থাকবো। আসলে মহাভারতের যুদ্ধের পর ওই একা শকুনি কিন্তু যায়নি, শকুনি কিন্তু শেষ পর্যন্তই ছিল দুর্যোধনের সাথে। এবং এক্ষেত্রে আরেকজনকে পাওয়া গেল যিনি মুখপাত্র বসেছে, তিনিও বলছেন থাকবে, জানি না তাদের কি অবস্থান কী হবে সামনে ভবিষ্যতেই বলবে। কিন্তু থাকা আর না থাকার কথা নয়, দলের সাথে কে কার সাথে থাকবে সে যার বিষয়টা না। বিষয়টা হচ্ছে গিয়ে এরা নীতি আদর্শের কথা বলছে আর বিজেপি ভাঙাচ্ছে। আরে বিজেপি ভাঙাচ্ছে, বিজেপিতে যদি কেউ যায়, আমরা যদি দল খুলে দিতাম, দরজা খুলে দিতাম এই বাংলায়, আপনি মৌপিয়া দিদি এতদিন ধরে বসে আছেন আর এখানে রাজনীতি যারা করে, তাহলে বিজেপি যদি দরজা খুলে দিতে জয়েন করাবে, তাহলে তৃণমূল বলে এত সময় কিছু থাকতো না। যারা বড় বড় রাজনীতি না তারা এসে লাইন করতো, তারাই আবার ফোন করে বলছে দাদা একটু জায়গা আছে। ইন্ডিয়া জোটের প্রসঙ্গ যখন এলো, আমরা একবার চোখ রাখি ইন্ডিয়া জোটের আজকে যে বৈঠক ছিল সেই বৈঠকের দিকে। মাঝে দীর্ঘ 10 মাস বিজেপি বিরোধিতায় কৌশলী বৈঠকে ইন্ডিয়া শিবির। 25টি রাজনৈতিক দল নিশানায় বিজেপি, 5 কর্মসূচি, যার মধ্যে অন্যতম প্রধান হাতিয়ার ভোট চুরি। ভোট লুট নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি। দেশের অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক। অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। প্রতি 2 মাস অন্তর বৈঠকে বসার সিদ্ধান্ত। আগামী বাদল অধিবেশনে নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে অধিবেশনে অংশগ্রহণ। রাজ্যে ভরাডুবির পর জাতীয় স্তরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কাছাকাছি এসেছে। ফলাফলের পরেই রাহুল গান্ধী ফোন করেন মমতাকে, কিন্তু রাজ্য তো বটেই, জাতীয় স্তরের সংসদীয় রাজনীতিতে ভেঙে চুরে একাকার তৃণমূল। জন সাংসদ দল ছেড়ে এনডিএ ব্লকে যোগ দিতে পারেন। কি কৌশল নেবেন মমতা? বিধানসভায় অস্তিত্ব বাঁচাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতির বিরোধিতা করে হাইকোর্টে তৃণমূল। মামলাকারী শোভনদেব চট্টোপাধ্যায়, আগামী 11 জুন শুনানি। নিখোঁজ তৃণমূলের দাপুটে নেতা অরূপ বিশ্বাস থানায় হাজিরা এড়িয়েছেন, কোর্টে রক্ষা কবচও মেলেনি। অরূপের খোঁজে কলকাতা পুলিশের সাহায্য চেয়েছে বিধাননগর পুলিশ।
শনিবার থেকে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের চিঠিতে সইজাল মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অভিষেককে হাজিরা দিতে নির্দেশ। ফলতার দাপুটে নেতা জাহাঙ্গীর খান গ্রেপ্তার হতেই ভয় আউট, অ্যাকশন ইন। জাহাঙ্গীরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ফলতার শ্রীরামপুরে তার পার্টি অফিসের সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। তালা ভেঙে অফিসের ভেতরে ঢুকে চলে ব্যাপক তাণ্ডব। ভাঙা হয় টেবিল, চেয়ার, টিভি সহ বিভিন্ন আসবাবপত্র। জাহাঙ্গীরের নির্মীয়মান বাড়িতেও ভাঙচুর চালান উত্তেজিত জনতা। দিল্লিতে একের পর এক ধাক্কায় টালমাটাল তৃণমূলের নৌকা। এই পরিস্থিতিতে বিধানসভায় ঋতব্রতর ঘরে ফিরহাদ। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে এদিন ঋতব্রতর ঘরে যান ফিরহাদ। তাহলে নব্য তৃণমূলে কি এবার ফিরহাদ হাকিমও? বিধানসভা থেকে বেরিয়ে ফিরহাদের নো কমেন্ট প্লিজের উত্তরে বাড়ছে জল্পনা। কলকাতা টিভি। আমি আসবো সুভাষিসদার কাছে। দীপঙ্কর বলল যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত করেছিলাম, ওরাও তো বলেছিল। তাহলে পর ওদের কাছে তো প্রমাণ ছিল, ইডি ছিল, সিবিআই ছিল, মমতা ব্যানার্জিকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার উদ্দেশ্য ছিল। আমরা যদি বলে থাকি, ওরাও বলেছে, তাহলে প্রমাণ করতে পারেনি কেন? তার মানে মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে নিজে দুর্নীতির মধ্যে জড়িত না, যার জন্য ওরা প্রমাণ করতে পারেনি। সেই জন্য আজকে যদি বৈঠকে বসে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়নি, সেই জন্য বসার সুযোগ পেয়েছে। এক কথা প্রথম। দ্বিতীয় কথা হলো, অরূপ বিশ্বাসের ওখানে ভাঙচুর হচ্ছে, হ্যাঁ, এবং ফিরহাদ হাকিম আবার যেতে পারে, তাহলে পরে তাদের কি নেবে না? তৃণমূল কংগ্রেসের এরা তো দাগি, এরা তো টাকা নিয়েছে স্যান্ডো গেঞ্জি পরে, এদের কি আটকানো হবে না নেওয়া হবে? আরে লাস্ট কথা বলে নেই, শুভেন্দু শেখর রায় এতদিন কথা বলতে পারেনি। এইবার ধর্মেন্দ্র প্রধান যেটা করেছেন, নিট কেলেঙ্কারি করেছেন, তাতে কি গলা খুলে বলতে পারবেন? এবার গিয়ে সম্বিতের কাছে আসবো। সম্বিত আজ বিধানসভার যে চিত্রটা ছিল, আর এখন দাঁড়িয়ে এই যে কুণাল ঘোষ যে প্রশ্নটা তুললেন, যে শুধুমাত্র কি বিজেপি নাকি আসলে নেতৃত্বের উপর একটা বড়সড় দায় বর্তায়, এটা নাম্বার 1। নাম্বার 2, এই যে দিল্লির যে প্রেক্ষাপটটা, সেখানে কিন্তু বিজেপি আরো অনেক স্পষ্টভাবে সামনে থাকছে। ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হচ্ছে, শতাব্দী রায়ের বাসভবনে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন। অর্থাৎ দিল্লির ক্ষেত্রে কিন্তু বিজেপির তরফে কোনো ঢাক গুড় নেই, যেটা এখানে ঋতব্রতরা যেটা বলছিলেন যে আমরা বিজেপি বিরোধিতা করব ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওখানে অনেকটা ওপেনলি আমরা এই চিত্রপটটা দেখতে পাচ্ছি। তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, আসলে অনেক রাজনৈতিক দলই বিজেপির যে গেম প্ল্যান সেটাকে আন্ডার এস্টিমেট করে থাকে অনেক সময়। এখন মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ইডি সিবিআই ধরলো না, ধরতে পারে, ধরতেই পারে, সেটা এখন বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা হতেই পারে। তো এই যে রাজনীতিটা বিজেপি করে, এবং তারা যেখানে যেরকম দরকার হয়, যেখানে যা অস্ত্র প্রয়োগ করার দরকার হয়, তারা সেটা করতে প্রস্তুত এবং তারা করে এসেছেন। এবং সেটা তাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে হোক, বা আরএসএস বিজেপির যে ইডিওলজি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থেই হোক, সেটা তারা করে এসেছেন। এবং তারই ফলশ্রুতি কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে এইখানে তাদের লক্ষ্য ছিল যে বিরোধী শক্তি তাদেরকে ডাইলিউট করে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষমতা সেইটাকে একদম ভেঙে দেওয়া, সেটা তারা করতে সক্ষম হয়েছেন। আমরা মনে করেছিলাম যে তার এত সংসদ রয়েছেন, এত বিধায়ক রয়েছেন, তিনি নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন, তিনি বিরোধী জায়গায় যেতে পারবেন। কিন্তু আমরা দেখলাম যে সেখানে ঋতব্রতকে নিয়ে তাকে যেভাবে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া হলো, এবং তার সঙ্গে সবাই গেলেন। আবার শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এখানে অন্য তৃণমূল থেকে আসা কারোর জন্য দরজা খোলা নেই, দরজা বন্ধ। কিন্তু দিল্লির ক্ষেত্রে বিজেপির কিন্তু সেই দায়টা আপাতত নেই যে পুরো যে বিরোধী ক্ষেত্রটা আছে সেটাকে এরকম ভাবে ডাইলিউট করে দেওয়া, বরঞ্চ তাদের দরকার যে 2029 পর্যন্ত তাদের লোকসভাতে যাতে আরো শক্তি বৃদ্ধি হয়, এবং তারা সেই স্ট্র্যাটেজিটা দিচ্ছেন। কাজেই যত রকমের অস্ত্র আছে, সব রকমের অস্ত্র কিন্তু বিজেপি প্রয়োগ করতে পারে। এখনো যদি তৃণমূল ভাবে যে কিছুই হবে না, বা বামেরা ভাবে যে না একটা দারুণ তারা এখানে বিরোধী শক্তি খাড়া করতে পারবেন, তাদেরকে অনেক বেশি সচেতন হয়ে তাদেরকে এগোতে হবে। সেটাই কিন্তু বিজেপি বারবার। সম্বিত, আমার এখানেই তোমার কাছে নির্দিষ্টভাবে তুমি এক্স্যাক্টলি যে কথাটা বলছো আমি একটু বোঝার চেষ্টা করব, যে ডেফিনেটলি এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করে বিজেপিকে চাপে ফেরার যে পথটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরতে চাইছেন, তার পাশাপাশি এই মুহূর্তে কর্মীদের উজ্জীবিত করা,
কর্মীদের পাশে থাকা, কারণ এবং এবং এখনো পর্যন্ত যে বিধায়ক বা সাংসদ বা কাউন্সিলর জনপ্রতিনিধি তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেননি, তাদের জন্য এফার্ট দেওয়া, সেটা কি অন্তত আপাতভাবে দেখা যাচ্ছে? এই দুটোর মধ্যে কি ব্যালেন্স থাকছে? না, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে বাঁচাতে ব্যস্ত। প্রথমত হচ্ছে দল মানে নিজেদের ক্ষমতার যে কেন্দ্রটা রয়েছে সেইটাকে বাঁচাতে ব্যস্ত, যাতে বিধায়ক এদিকে না যান, কে সাংসদ যখন ওদিকে চলে গেল তাদেরকে এদিকে আনা, ইত্যাদি ইত্যাদি দেখা। কিন্তু তাদের কর্মীদের পাশে থাকবেন কার? একটা যে অভিযোগ উঠে আসছে সেটা খুব জাস্টিফাইড, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানো সম্ভব হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর জন্য অনেক রকমের বাধা বিপত্তি পেরিয়ে কখনো কখনো পৌঁছতে হয়েছে বা পৌঁছতে পারেননি। এবার কারা লোকাল লেভেলের কর্মীদের সঙ্গে থাকবেন? তৃণমূলের কাউন্সিলররা, লোকাল যারা ব্লক লেভেলের লিডার আছেন তারাই তো এখন দৌড়ে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন, কি গ্রেপ্তার হওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, কে ইস্তফা দিয়ে দিচ্ছেন। তো পুরো যে কাঠামোটা দলের সেটাই তো ভেঙে গেছে। এখন প্রদীপ তো বলছেন শোধন পর্ব চলছে, কিন্তু সেই চাকরিটাতে আলটিমেটলি কতটা কি থাকবে সেটাই দেখতে হবে। সেটা হয়তো রত্ন থাকবে, কিন্তু সেটা দিয়ে কতটা কাজ হবে এখনো জানা নেই। কাজেই বিরোধী শক্তির জন্য এই রাজ্যে আমি বলবো যে এই যে পরিস্থিতি চলছে সেটা খুব একটা ভালো সংকেত নয়। ইন্ডিয়া জোটকে বাঁচাতে গিয়ে কোনো লাভ নেই। ইন্ডিয়া জোটে কি রয়েছে? মহারাষ্ট্রের যদি চিত্র দেখেন সেখানে বিরোধীদের চিত্রটা একই রকম, এত ডাইলুটেড। এখানে কে বিরোধী, কে সরকার পক্ষে, কে এনসিপির সঙ্গে, কে শরদ পাওয়ারের সঙ্গে, কে উদ্ধব ঠাকরের সঙ্গে, সেটাও খুব ডাইলুটেড ব্যাপার। তো ইন্ডিয়া জোটকে বাঁচানোর কোনো দায় এখন মনে হয় না তৃণমূলের নেওয়ার দরকার রয়েছে। তারা একটা আস্তানা খুঁজছেন ঠিকই, যে ইন্ডিয়া জোটকে এতদিন ধরে খানিকটা অবজ্ঞাই করে গেছেন, যে তাদের নেতৃত্ব থাকতে হবে, সেই রকম একটা দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় করেছেন। কিন্তু এখন সেটাই আস্তানা খুঁজে চেষ্টা করছেন, সেটা ভালো। কিন্তু নিজের দলকে যদি না তৈরি করতে পারেন, নিজের দলকে যদি আবার করে তৈরি না করতে পারেন, বিরোধী যে শক্তি বা পরিষদটাকে যদি আবার শক্ত না করতে পারেন, তাহলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ তো খুবই অন্ধকারে। আমি আসবো সম্বিত তোমার কাছে। সৈকত, না, প্রথম কথা হচ্ছে এটা দিনের আলোর মতন পরিষ্কার। আমরা যে নির্বাচনের আগে বারবার বলছিলাম যে এই তৃণমূল বিজেপিকে আটকাতে পারবে না, আজকে এটা প্রমাণিত যে বিজেপি যদি 200+ সিট নাও পেত, যেভাবে তৃণমূল দলটাকেই বিজেপি কন্ট্রোল করছিল রাদার দেন শুভেন্দু অধিকারী কন্ট্রোল করছিল, তাতে বিজেপি সরকার সময়ের অপেক্ষা ছিল। যারা বিজেপিকে আটকাতে তৃণমূল বলে লাফাচ্ছিলেন, ধর্মনিরপেক্ষতার বাণী আওড়াচ্ছিলেন, তারা আজকে দেখুন এক। দুই হচ্ছে, কিছুক্ষণ আগে দীপঙ্কর দা বললেন ইন্ডিয়া জোটের কথা, আমি ব্যক্তিগতভাবে মনে করি পিসি ভাইপোর দায়ভার যে নেবে সেও ডুববে। সে ইন্ডিয়া জোট হোক, আমার দল হোক, যেই নিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের তো একটা নীতি রয়েছে যে গোটা দেশে বিজেপি বিরোধিতা। আজকে বিজেপি কোন নীতিতে আজকে এই মহাকাব্যিক দল পরিবর্তনের কাজ করলো? একটা দুটো এমএলএ পরিবর্তন হতো আলাদা বিষয়, পুরো দলটাকে বিজেপি কিনে নিল, প্র্যাকটিক্যালি শিফট করালো। আমি এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে যাই। এই যে সুনীল বানসাল আজকে একটা কথা বলেছেন যে তৃণমূলের জন্য দরজা বন্ধ নয়, সব হিন্দুদের একজোট করতে হবে। 98 সালে বিজেপি ক্লাস শুরুর ভাবনা চিন্তা করেছে, যে ক্লাস তো 98 সালে হয়ে গেছে। ফলে জুস খাইয়েছে, 98 সালে টাকা দিয়েছে, সিঙ্গেল ফুল জোড়া ফুল প্রতীক দিয়েছে, 15 বছরের সরকার দিয়েছে, দুর্গা বানিয়েছে, আরএসএস এর আদর্শে শুভেন্দু অধিকারী ক্লাস 8 থেকে আরএসএস করেছে, তৃণমূলের নাম্বার 2 হয়েছে। আর বাকিটা কি? এটাই তো হওয়ার ছিল। শুভেন্দু অধিকারী আরএসএস করে তৃণমূল করতেন, তারপর তৃণমূল করে মোদী অমিত শাহের সঙ্গে যোগাযোগ রাখতেন, তারপর বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে তৃণমূলের 20টা এমপির সঙ্গে মিটিং করছেন। তার মানে এই রাজ্যে তৃণমূল বলে আর কিচ্ছু নেই। বিজেপির এ টিম বি টিম কখন মিশবে এইটা সময়ের অপেক্ষা। আমি শেষ যে কথাটা বলছি গুরুত্বপূর্ণ। আজকে শ্রমিকবাবু, আমরা তো শ্রমিকবাবুকে দেখে বড় হয়েছি বিজেপির নেতা হিসেবে। শ্রমিকবাবু বলেছিলেন দরজা বন্ধ, শ্রমিকবাবু বলেছিলেন বিজেপির তৃণমূলীকরণ হবে না। আজকে বিজেপির ভোটাররাও দেখুন, যারা এই কাকলি ঘোষ দত্তের চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, যারা এই 20 জন এমপি এলাকায়, শতাব্দী রায়, এই নামগুলো বলতেই তো অসুবিধা হবে। দীপঙ্করবাবু কি করে প্রশংসা সূচক বাক্য বের করছেন আমি জানি না। বিজেপি কর্মীর খুন হয়ে যাওয়া রক্তের অভিযোগ এই তৃণমূলের এমপিদের বিরুদ্ধে, তারা আজকে বিজেপি নেতা মন্ত্রীর বাড়িতে বসে আর দীপঙ্কর দা স্টুডিওতে বসে। দীপঙ্কর দা রেসপন্স নেই। রেসপন্সিবল ব্যাপারটা হচ্ছে যে সৈকত যেভাবে দেখছে, ওরা চাইছে যে তৃণমূলটা যদি ওদের সাথে মিশে যেত তাহলে সুবিধা হতো। না, তোমাদের রাজনৈতিক কর্মীরা তাই তো, মানে আজকে তৃণমূলের পাশে বসে মিটিং করছে, না মমতার সাথে বসে মিটিং করছো, তখন তোমাদের দোষ নেই। মমতার সাথে বসে মিটিং করছো, অভিষেক এই মিটিং এ, এনডিটিএর মিটিং এ অভিষেকের সাথে মিটিং করেছো তোমরা, তখন তোমাদের দোষ নেই। আজকে চ্যানেলে বসে, অভিষেককে বিজেপিতে নিয়েছো, চ্যানেলে বসে বিজেপিতে না যায় তাহলে মিটিং এ কেন থাকবে না?
এনডি জোটের বিজেপি মিটিংয়ে- বিরোধী মিটিং এ মমতা অভিষেক এনডি থাকবে না কেন? জোটের পিন্ডি তোমরা কি জোটের 20 তোমরা জনের ছিলে কিনা বিজেপি বলো? নিয়েছো? তোমরা এটা বলো। ছিলে? তোমরা তোমরা কেন ছিলে কিনা তোমার বলো? অধিকারী বিজেপির তোমরা MP ছিলে কিনা বলো? বিজেপির চোখে MP চোখ সঙ্গে রেখে কথা বলো ভাই। বলেন MP সঙ্গে। চোখে চোখ রেখে বলো, অভিষেকের সাথে তোমরা বৈঠক করেছো কিনা? চোখ তোমরা শ্রমিক করেছো পঞ্চায়েতকে কিনা দেখাতে বলো? পারবে না। অর্থাৎ তোমার রাজ্য তোমরা যখন সভাপতিকে চুরি চুরি করো, রাখতে পারবে না। এবার তো তোমার ছবিটা তোমার দেখো। রাজ্য সভাপতি যারা allow করেন। বামপন্থীরা এটাই করে। এটা হচ্ছে ভালো দিকে না খারাপ দিকে? এক সেকেন্ড, এক সেকেন্ড, এই ছবি আমরা দেখতে ভারত পাচ্ছি, এক বিরোধিতার সেকেন্ড। জন্যই করে। সেই ছবি দেখতে পাচ্ছি যে শতাব্দী রায়ের বাসভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ যেটা আমরা আগেও আলোচনা করছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছচ্ছেন শতাব্দী রায়ের বাসভবনে, যেখানে বিদ্রোহী সাংসদরা তারা একজোট হয়েছেন এবং সেখানে পৌঁছে গেলেন। সেখানে এই মুহূর্তে বিদ্রোহী সাংসদদের এই বৈঠকে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব ইন্টারেস্টিং। আমার প্রশ্ন হচ্ছে সম্বিত, একদম 30 সেকেন্ডে, চাড্ডা মডেল, রাঘব চাড্ডাদের মডেলও নয়, একনাথ শিন্ডেদের মডেলও নয়, এটা কি মডেল? এটা কি মডেল? এটা পশ্চিমবঙ্গ মডেল, এটা শুভেন্দু অধিকারী মডেল রাদার। সেরকম ভাবেই দেখা উচিত, কারণ শুভেন্দু অধিকারী একটা মধুর প্রতিশোধ দিচ্ছেন এই পুরো ব্যাপারটাকে স্টেজ। আমাদের সময় একদম শেষ। বাংলা বলছে এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি।